আজকে আমরা যে ক্লাসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 19 শতকের যে শিক্ষা সংস্কার, সেই শিক্ষা সংস্কার নিয়ে। ঠিক আছে, তো যে বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা করার এর আগের ক্লাসগুলোতে আমরা করেছি সেটা হচ্ছে কি, যে 19 শতকে কিভাবে নবজাগরণ হলো এবং নবজাগরণের ক্ষেত্রে শিক্ষার একটা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে সেটা আমরা আগে জেনেছি, এবং তার জন্য যে সমস্ত পত্রপত্রিকার গুরুত্ব সেগুলো কিন্তু আমরা আগের দিন পড়াশোনা করেছি। আজকে যেটা হবে সেটা হচ্ছে ইংরেজ আমলে ভারতবর্ষের শিক্ষা কিভাবে অগ্রসর হয়। ইংরেজরা যখন ভারতবর্ষে আসে তখন কিন্তু তাদের যে শিক্ষা, সেই শিক্ষা কিন্তু প্রথমে তারা প্রাচ্য যে শিক্ষা, অর্থাৎ সেই সময়ে ভারতবর্ষে যে শিক্ষা ব্যবস্থা প্রচলিত ছিল, অর্থাৎ মধ্যযুগীয় যে শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় যে টোল সিস্টেম, অর্থাৎ টোলে পাঠগৃহ, হিন্দু ধর্মের যে শিক্ষা ব্যবস্থা এবং মুসলিম ধর্মের যে শিক্ষা, সেখানে আমরা কি দেখেছি, সেখানে গুরুগৃহে মুসলিমদের শিক্ষায় মাদ্রাসা এবং মক্তবের মধ্যে যে পাঠ, সেই পাঠ কিন্তু তারা ইসলামী শিক্ষায় সেটা বজায় রেখেছিল। কিন্তু পরবর্তীতে ইংরেজরা যখন ভারতবর্ষে আসলেন তারা দেখলেন কি, যে এই দেশের যে প্রাচ্য যে শিক্ষা ব্যবস্থা প্রচলিত রয়েছে, মানে যেটা অলরেডি এদেশে রয়েছে, সেই শিক্ষা ব্যবস্থার সংস্কার করা দরকার। তাহলে 19 শতকে বাংলার সেই শিক্ষা সংস্কারে তারা কিন্তু ব্রতী হলেন। তো এই পরবর্তী স্লাইড দাও, পরবর্তী স্লাইডে আমরা দেখব যে প্রাচ্য এবং পাশ্চাত্যের দ্বন্দ্ব। প্রাচ্য এবং পাশ্চাত্যের দ্বন্দ্ব। প্রাচ্য মানে কি, আমাদের দেশে যে দেশীয় শিক্ষা ব্যবস্থা প্রচলিত ছিল সেটাকে আমরা কি বলি, বেসিক্যালি সেটাকে প্রাচ্য শিক্ষা ব্যবস্থা। আর পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা কি বলি, ইউরোপীয় যে শিক্ষা ব্যবস্থা, ইউরোপীয় যে জ্ঞান বিজ্ঞান দর্শন, সেই যে শিক্ষা ব্যবস্থা সেটাকে আমরা বলছি কি, পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা। তো 19 শতকে ইংরেজরা যখন ভারতবর্ষের শিক্ষা বিস্তারের কাজে হাত দিলেন, তখন কিন্তু প্রথমে যে জায়গাটা দেখা গেল সেটা হচ্ছে কি, প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে একটা দ্বন্দ্ব। এই প্রাচ্য এবং পাশ্চাত্যের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের নিরসনের পরে কিন্তু ভারতবর্ষের শিক্ষার পরবর্তী বিস্তার হয়েছিল। প্রথমে রবার্ট ক্লাইভের পরে ওয়ারেন হেস্টিংস যখন আসেন, ওয়ারেন হেস্টিংস কিন্তু প্রাচ্য শিক্ষার পক্ষেই মত দিয়েছিলেন। তিনি ভেবেছিলেন ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় যদি ভারতীয়দের যে পুরনো যে শিক্ষা ব্যবস্থাটা রয়েছে সেটাকেই যদি আমরা টিকিয়ে রাখি, তাহলে এদের ধর্মে আঘাত হবে না। প্লাস এরা যদি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে যায়, তাহলে এদের মধ্যে স্বাধীন হওয়ার একটা বাসনা তৈরি হয়ে যাবে। তাহলে এদেরকে কি করতে হবে, যে শিক্ষায় আছো বাবা তোমরা সেই শিক্ষায় থাকো। তাহলে সেটাই কিন্তু ওয়ারেন হেস্টিংস নিয়েছিলেন, এবং সেই কারণে তিনি কলকাতা মাদ্রাসা বা পরবর্তীতে তোমরা জানো উইলিয়াম জোন্স 1784 সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন, বা ওয়ারেন হেস্টিংসের যে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা, তার মাধ্যমে কিন্তু তারা প্রাচ্য শিক্ষাকেই গুরুত্ব দিতে চেয়েছিলেন। কিন্তু পরবর্তীতে যখন ইংরেজরা ভারতবর্ষের শাসন ব্যাপক আকারে তাদের বিস্তারটা হলো, সেই সময় কিন্তু প্রয়োজন হয়ে পড়ল কি, পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার ইন্ট্রোডাকশান। এবং চার্টার অ্যাক্ট যখন প্রচলিত হয়, চার্টার অ্যাক্টে কিন্তু একটা কথা বলা হয়েছিল যে ভারতবর্ষের শিক্ষার জন্য বার্ষিক 1 লক্ষ টাকা ব্যয় হবে। এবার একটা দ্বন্দ্ব দেখা দিল প্রাচ্য এবং পাশ্চাত্যবাদীদের মধ্যে। কি দ্বন্দ্ব, এই 1 লাখ টাকা কোন পারপাসে খরচ হবে, প্রাচ্য শিক্ষার জন্য খরচ হবে না পাশ্চাত্য শিক্ষার জন্য খরচ হবে, এই নিয়ে একটা দ্বন্দ্ব দেখা দিল। তো পরবর্তীতে আমরা সেই দ্বন্দ্বের বিষয়টা দেখব। সেটা কি, শিক্ষা সংস্কার, এই যে তোমার 19 শতকের যে শিক্ষা সংস্কার, তার বৈশিষ্ট্যগুলোকে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে কিন্তু আমাদের এক এক করে আমরা এই বৈশিষ্ট্যগুলো সম্বন্ধে জানতে পারবো। নেক্সট স্লাইড দাও। ইংরেজ শাসনের সূচনা পর্বে আমরা তাহলে আগেই বলেছি ইন্ট্রোডাকশনে কি, ইংরেজ শাসন যখন সূচনা হয়, অর্থাৎ ভারতবর্ষে ইংরেজ শাসন যখন সূচনা হয়, সেই সময়ে ভারতবর্ষে কি মধ্যযুগীয় শিক্ষা কাঠামো প্রবর্তিত ছিল। অর্থাৎ যে ইসলামিক শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা মক্তবের শিক্ষা ব্যবস্থা এবং হিন্দু ধর্মের যে টোল চতুষ্পাটির যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় কিন্তু প্রচলিত ছিল। পরবর্তীতে আমরা দেখি ওয়ারেন হেস্টিংস, কথা বলেছি, ওয়ারেন হেস্টিংস প্রাচ্য শিক্ষায় তিনি বেশি আগ্রহী ছিলেন, এবং সেই কারণে ওয়ারেন হেস্টিংস
কলকাতা মাদ্রাসা এবং পরবর্তীতে উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি, প্রাচ্য শিক্ষাকে গুরুত্ব দেওয়ার জন্যই কিন্তু তারা এই কাজটা করেছিলেন। নেক্সট স্লাইড। 1781 খ্রিস্টাব্দে তিনি কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস, এবং 1784 সালে এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোন্স, শর্ট কোশ্চেনের জন্য তোমাদের মাধ্যমিকে এগুলো ইম্পর্টেন্ট, 1784 সালে প্রাচ্য শিক্ষার জন্য এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয়। নেক্সট, 1813 সালে চার্টার আইনে ভারতের শিক্ষা বিস্তারের জন্য বার্ষিক 1 লক্ষ টাকা বলা হয় যে ভারতবাসীদের শিক্ষার জন্য 1 লক্ষ টাকা ব্যয় করা হবে। তাহলে এই যে 1 লক্ষ টাকার কথা বলা হলো, এই 1 লক্ষ টাকাটা কোন পারপাস খরচ হবে সেটাও কিন্তু একটা দ্বন্দ্বের মধ্যে ছিল। নেক্সট, উইলসন, কোলব্রুক, প্রিন্সেপ তারা ছিলেন ওরিয়েন্টালিস্ট, তারা প্রাচ্য শিক্ষার পক্ষে সুপারিশ করলেন। তারা বললেন কি, এই যে চার্টার অ্যাক্টে 1813 সালে চার্টার অ্যাক্টে যে বার্ষিক 1 লক্ষ টাকা দেওয়ার কথা বলা হলো শিক্ষা বিস্তারের জন্য, এই 1 লক্ষ টাকা প্রাচ্য শিক্ষার জন্য ব্যয় করার পক্ষে সেই সময় মত দিলেন কারা? উইলসন, কোলব্রুক এবং প্রিন্সেপ। তাদেরকে আমরা কি বলি? ওরিয়েন্টালিস্ট। নেক্সট, মেকলে, ডাফ, রামমোহন রায়, রাজা রামমোহন রায়, তারা কিন্তু ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার জন্য জোরালো দাবি তুললেন। তারা বললেন কি না, প্রাচ্য নয়, পাশ্চাত্য শিক্ষায় ভারতবাসীকে কি করতে হবে? শিক্ষিত করতে হবে। এবং সেই কারণে অ্যাংলিস তারা কি বললেন? তারা বললেন যে ভারতবাসীদের পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার জন্য এই টাকাটা। তাহলে দ্বন্দ্বের কারণটা, প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে যে দ্বন্দ্বের সূত্রপাত হলো, দ্বন্দ্বের সূত্রপাতটা বুঝতে পারছো তো? নেক্সট, বেন্টিং, তিনি ছিলেন একজন সমাজ সংস্কারী, একজন ইংরেজ, ঠিক আছে। ভারতবর্ষের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বেন্টিংকের অবদান কিন্তু গুরুত্বপূর্ণ। বেন্টিং সাহেব কিন্তু পাশ্চাত্য শিক্ষাবাদী যারা ছিলেন, পাশ্চাত্য শিক্ষাবাদীদের যে দাবিটাকে, সেই দাবিটাকে তিনি কিন্তু প্রাধান্য দিয়েছিলেন। এবং পরবর্তীতে আমরা দেখব যে তার যে পরিষদ, গভর্নরের যে পরিষদ, সেই পরিষদের সচিব তিনি ছিলেন মেকলে। মেকলে তো থমাস ব্যাবিংটন মেকলে। মেকলে এই পাশ্চাত্য শিক্ষা, প্রাচ্য আর পাশ্চাত্য শিক্ষার মধ্যে যে দ্বন্দ্বটা তৈরি হলো, এই দ্বন্দ্বটা নিরসনে মেকলের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মেকলে সাহেব ছিলেন কি, তিনি ছিলেন পাশ্চাত্য শিক্ষার পক্ষে, উগ্র পাশ্চাত্য শিক্ষার তিনি সমর্থক ছিলেন। এবং তিনি বলছিলেন কি, যে ভারতবাসীকে পাশ্চাত্য শিক্ষাতেই শিক্ষিত করতে হবে। পাশ্চাত্য শিক্ষায় যদি শিক্ষিত না করা যায় তাহলে কিন্তু ভারতবাসীর উন্নতি হবে না। কিন্তু এটা শুধু উন্নতির জন্য শুধুমাত্র মেকলের ভাবনা, এটা কিন্তু নয়। মেকলের আরও একটা ভাবনা ছিল। মেকলের এই যে ভাবনাটা, এই ভাবনার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কি ছিল, যে ভারতবাসী সেই সময়ে ইংরেজদের শাসন কার্য পরিচালনার জন্য প্রয়োজন ছিল প্রচুর পরিমাণে রাজকর্মচারী। তাহলে এই যে রাজকর্মচারী, এই রাজকর্মচারী ইংরেজরা যদি ব্রিটেন থেকে ভারতবর্ষে নিয়ে আসে, তাহলে তার খরচ হবে কি? বেশি হয়ে যাবে। তাহলে ভারতবাসীকে যদি আমরা অল্প বিস্তর পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করে, তাদেরকে অল্প আড্ডু ইংরেজির জ্ঞান দিয়ে তাদেরকে যদি আমরা শিক্ষিত করে নিতে পারি, তাহলে এই শিক্ষিত ভারতবাসীরাই কি করবে? ইউরোপীয় এই ইংরেজ বণিকদের হয়ে রাজকর্মচারী হিসাবে কাজ করবে। তাহলে শিক্ষিত একটা কেরানি কুল তৈরি, মেকলের মেন মোটো ছিল কিন্তু এটা। নেক্সট স্লাইডে আমরা দেখব মেকলে তার পাশ্চাত্যবাদী যে ধারণা, তার পাশ্চাত্যবাদী ধারণার পিছনে যে কারণ, আমি এতক্ষণ এটা বললাম, পাশ্চাত্যবাদী ধারণার মূল কারণ ছিল একদিকে যেমন ভারতবর্ষীদের পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার কারণ তিনি মনে করতেন যে প্রাচ্য যে শিক্ষা, ভারতবাসীরা এতদিন যে শিক্ষা পেয়ে এসছে, সেই শিক্ষাটা কিন্তু একটা অবাস্তব শিক্ষা, অবৈজ্ঞানিক শিক্ষা, এবং সেই শিক্ষায় শিক্ষিত হয়ে ভারতবাসীদের মধ্যে কুসংস্কার ছাড়া আর কিছুই গড়ে ওঠেনি। তাই তাদেরকে যদি ব্রড মাইন্ডেড করতে হয়, তাহলে পাশ্চাত্য শিক্ষায় তাদেরকে কি করতে হবে? শিক্ষিত করে তুলতে হবে। তাই মেকলে তার পাশ্চাত্যবাদী ধারণাকে, তার যে পরবর্তীতে আমরা দেখব মেকলের যে মিনিটস, সেই মিনিটসে কিন্তু তিনি এটা করেছিলেন। তিনি পাশ্চাত্য শিক্ষার জন্য দাবি জানিয়েছিলেন। তিনি বলেছিলেন কি, পাশ্চাত্য শিক্ষাই হবে ভারতবাসীদের শিক্ষার একমাত্র মাধ্যম, অর্থাৎ ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে হবে, এবং ইংরেজি শিক্ষায় যখন শিক্ষিত হবে তখনই তারা প্রকৃত শিক্ষিত হয়ে উঠবে। নেক্সট স্লাইড।
মেকলেস মিনিট, মেকলেস মিনিট খুব ইম্পর্টেন্ট। মেকলে একটা রিপোর্ট তৈরি করেন, তাকে মেকলেস মিনিট বলা হয়। 1835 সালের 2রা ফেব্রুয়ারি তিনি এই মিনিটসটা পেশ করে বড়লাটের কাছে তিনি এই মিনিটসটা পেশ করেন এবং এই মিনিটসে পাশ্চাত্য শিক্ষার পক্ষে তিনি জোরালো সওয়াল করেন। কেন পাশ্চাত্য শিক্ষা ভারতবর্ষে প্রচলন করতে হবে, প্রাচ্য শিক্ষা কেন নয়, এই বিষয়ে তার গুরুত্বপূর্ণ অভিমত, তার যে মিনিটস, সেই মিনিটসে তিনি বড়লাটের কাছে তিনি পেশ করলেন এবং পাশ্চাত্য শিক্ষার যে দাবি, সেই দাবিটা কিন্তু গ্রাহ্য হলো, সর্বজন গ্রাহ্য হলো। মেকলে মিনিটের আরেকটা বক্তব্য ছিল চুইয়ে পড়া শিক্ষানীতি। এটা ভেরি ইম্পর্টেন্ট, অনেক সময় তোমাদের পরীক্ষাতে কোশ্চেন আছে চুইয়ে পড়া শিক্ষানীতি বলতে কি বোঝো। ঠিক আছে, এডুকেশনের ক্ষেত্রে যারা 11-এ সেকেন্ড সেমিস্টার দিচ্ছে ওদের পরীক্ষায় কোশ্চেনও দেখলাম এসছে চুইয়ে পড়া শিক্ষানীতি। তাহলে চুইয়ে পড়া শিক্ষানীতিটা কি? চুইয়ে পড়া শিক্ষানীতি বলতে মেকলের ধারণা ছিল সমাজের একটা উপর ক্লাসের লোক, তাদেরকে আগে আমাদের পাশ্চাত্য ইংরেজি শিক্ষায় কি করতে হবে, শিক্ষিত করে তুলতে হবে। তারা যদি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে তবে তাদের কাছ থেকে সেই শিক্ষাটা সমাজের পরবর্তী স্তরের মধ্যে কি হবে, চুইয়ে পড়বে। দ্যাট ইজ কল চুইয়ে পড়া শিক্ষানীতি। এর জন্য মেকলে তার মিনিটসে চুইয়ে পড়া শিক্ষানীতির প্রস্তাব দিয়েছিলেন। এটাই হচ্ছে মেকলের চুইয়ে পড়া শিক্ষানীতির বক্তব্য। নেক্সট হচ্ছে মেকলের শিক্ষানীতির গুরুত্ব। মেকলের এই যে শিক্ষানীতি, এর গুরুত্ব কিন্তু ভারতবাসীর পরবর্তী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কীরকম গুরুত্বপূর্ণ ভূমিকা? পাশ্চাত্য শিক্ষার পক্ষে যখন মেকলে সওয়াল করলেন, পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান, পাশ্চাত্য দর্শন, এই সম্বন্ধে ওয়েস্টার্ন ফিলোসফি, ওয়েস্টার্ন সায়েন্স, ওয়েস্টার্ন টেকনোলজি, সেই সম্বন্ধে ভারতবাসীদের মধ্যে এতদিন যে ধ্যান ধারণাগুলো ছিল না, তারা সেই ধ্যান ধারণাগুলোকে অর্জন করতে পারলো। তাহলে মেকলে মিনিটসের একটা গুরুত্ব রয়েছে। সেই গুরুত্বটা কি? যে ভারতবাসী পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান দর্শনের সাথে আস্তে আস্তে তারা পরিচিত হতে লাগলো। পরবর্তীতে আমরা যে 19 শতকে নবজাগরণের যুগ বলি, রেনেসাঁ যুগ বলি, যে ক্ষেত্রে ভারতবাসীদের মধ্যে একটা নবজাগরণের সূচনা হয়েছিল, রামমোহন রায় তাদের মধ্যে অন্যতম, আমরা আগেও আলোচনা করেছি। তাহলে সেই রাজা রামমোহন রায় তিনিও পাশ্চাত্য শিক্ষার পক্ষে মেকলে যেরকম সওয়াল করেছিলেন, রাজা রামমোহন রায়ও কিন্তু পাশ্চাত্য শিক্ষার পক্ষে সওয়াল করেছিলেন। তাহলে মেকলে মিনিটের গুরুত্ব এই জায়গাতে যে পরবর্তী ভারতীয় শিক্ষা কোন খাতে বইবে এবং কোন খাতে চলবে, সেই চলার পথটাকে, সেই দিশাটাকে কিন্তু রেডি করে দিয়েছিলেন মেকলে। তার মূল উদ্দেশ্য, প্রকৃত উদ্দেশ্য যাই থাকুক না কেন। ঠিক আছে, পরবর্তী স্লাইডে আমরা যাব। টমাস ব্যাবিংটন মেকলে, তার ছবি আছে, আমি স্লাইডে রেডি করেছি তোমাদের জন্য। এটা হচ্ছে সেই মেকলে। ঠিক আছে, ইনি হচ্ছেন টমাস ব্যাবিংটন মেকলে, যিনি তার বিখ্যাত মেকলে মিনিটস পেশ করেছিলেন। এবং মেকলের এই মিনিটস পেশের পরে প্রাচ্য এবং পাশ্চাত্যের যে দ্বন্দ্ব, অর্থাৎ যে দ্বন্দ্বটা তৈরি হচ্ছিল, কোন শিক্ষা ব্যবস্থাটা ভারতবাসীর জন্য উপযুক্ত, যথোপযুক্ত, সেই দ্বন্দ্বের কিন্তু নিরসন হলো এই মেকলের প্রতিবেদনের পরবর্তীতে থেকে। নেক্সট মিশনারিদের অবদান। ভারতবর্ষের পরবর্তীতে শিক্ষার অগ্রসরের জন্য খ্রিশ্চান মিশনারিদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মিশনারিজ কারা? মিশনারিজ হচ্ছে তারাই যারা ইউরোপ থেকে ভারতবর্ষে এসেছিলেন। তাদের মূল উদ্দেশ্য ছিল কি? খ্রিস্ট ধর্ম প্রচার করা। তাদের মূল উদ্দেশ্য কি? খ্রিস্ট ধর্ম প্রচার করা। তাহলে খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে তারা এসেছিলেন, কিন্তু খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্য থাকলেও তাদের ধর্ম প্রচারের সাথে সাথে শিক্ষাকেও তারা কি করেছিলেন? বিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। সরকারি সাহায্য ব্যতিরেকে, অর্থাৎ সরকারি সাহায্য থাক বা না থাক, তারা তাদের মতো করে ভারতবর্ষে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এই মিশনারিজদের মধ্যে যে মিশনারিজগুলো রয়েছে তাদের নাম আমি বলবো: ব্যাপটিস্ট মিশনারি, লন্ডন মিশনারি, চার্চ মিশনারি, স্কটিশ মিশনারি এবং জেসুইট মিশনারি। তাহলে মিশনারিজদের কোন কোন মিশনারিরা ভারতবর্ষে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? কোন কোন? ব্যাপটিস্ট মিশনারি, লন্ডন মিশনারি, চার্চ মিশনারি, স্কটিশ মিশনারি, জেসুইট মিশনারি।
এই প্রত্যেকটা মিশনারি কিন্তু ভারতবর্ষের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তাদের ভূমিকা বা অবদান রেখে গেছেন। ব্যাপটিস্ট মিশনারির মধ্যে প্রথমেই যাদের নাম উল্লেখ করতে হয় শ্রীরামপুর ত্রয়ী। শ্রীরামপুর ত্রয়ী কারা কারা রয়েছেন? কেরি, মার্সম্যান এবং ওয়ার্ডের প্রচেষ্টায় এই মিশনারি প্রতিষ্ঠা হয়েছিল শ্রীরামপুরে। ঠিক আছে, শ্রীরামপুরে এই ব্যাপটিস্ট মিশনারি প্রতিষ্ঠা হয়েছিল এবং এই ব্যাপটিস্ট মিশনারি তারা ভারতবর্ষে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে, বাংলায় শিক্ষা বিস্তারের ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তারা স্কুল তৈরি করেছিল, তারা বাইবেলের বাংলা অনুবাদ করেছিল, বাংলা বই লেখার চেষ্টা করেছিল। তোমরা এর আগে ক্লাস 8 মনে হয় সম্ভবত পড়েছো মিশনারিদের ভূমিকা। ব্যাপটিস্ট মিশনারিদের পরবর্তীতে আমরা কি দেখি? এদের তিনজনকে আমরা, কেরি, মার্সম্যান, ওয়ার্ডকে আমরা কি বলি? শ্রীরামপুর ত্রয়ী। শ্রীরামপুর ত্রয়ী কাকে বলে তখন কিন্তু এটা ইম্পর্টেন্ট। নেক্সট, 126টা বিদ্যালয় স্থাপন করেছিল এরা। তাহলে এই ব্যাপটিস্ট মিশনারিরা বাংলায় কি করেছিল? 126টা বিদ্যালয় তৈরি করেছিল এদেশের লোকেদের পড়ানোর জন্য। আবার একই সাথে সাথে তারা বাইবেলকে বাংলা এবং আরও 26টা ভাষায় বাইবেলকে অনুবাদ করেছিল। বাইবেলের বাংলা অনুবাদ এবং শুধু বাংলা নয়, বাংলা সহ আরও ভারতীয় 26টা ভাষায় তারা বাইবেলকে অনুবাদ করেছিল। তাহলে এই হলো ব্যাপটিস্ট মিশনারি সংক্ষেপে। নেক্সট, লন্ডন মিশনারি। লন্ডন মিশনারির মধ্যে কি রয়েছে আমরা দেখব। লন্ডন মিশনারি, নেক্সট স্লাইড দাও। ক্ল্যাফাম গোষ্ঠীর দুই সদস্য, চার্লস গ্র্যান্ট এবং উইলবার ভারতের শিক্ষা বিস্তারের কাজ করেন। তারা ক্ল্যাফাম গোষ্ঠীর যে সদস্য তারা এটা কাজ করেন। নেক্সট স্লাইড। এই মিশনারির প্রতিষ্ঠা করেছিলেন কে? লন্ডন মিশনারির প্রতিষ্ঠা হচ্ছেন রবার্ট মে। ইম্পর্টেন্ট, নোট ডাউন করে নেবে। লন্ডন মিশনারির প্রতিষ্ঠাতা কে? রবার্ট মে এই মিশনারি প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট, এই যে রবার্ট মে, তিনি চুঁচুড়াতে ব্রেইল পদ্ধতিতে শিক্ষা দেওয়ার জন্য একটা বিদ্যালয় স্থাপন করেছিলেন। ব্রেইল পদ্ধতিতে শিক্ষা দেওয়া কি? ব্রেইল পদ্ধতি হচ্ছে সেই পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে অন্ধ যারা বাচ্চা তাদের জন্য স্কুল, অর্থাৎ অন্ধ বাচ্চাদের জন্য বিদ্যালয় স্থাপন তিনি করেছিলেন। কোথায়? চুঁচুড়াতে। চুঁচুড়া কোথায়? হুগলিতে। হুগলির চুঁচুড়াতে তিনি একটা স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। ভারতীয় সমাজের কুসংস্কার দূরীকরণে এই মিশনারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। অর্থাৎ আমাদের সমাজ ব্যবস্থায় যে কুসংস্কারগুলো রয়েছে সেগুলো দূরীকরণে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এরপরে শ্রীরামপুর ত্রয়ীর ছবি, স্লাইডে যাও। উইলিয়াম কেরি, জেসুয়া মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড। ঠিক আছে, এই পর্যন্ত। বাকি আমরা মিশনারিজগুলোর সম্বন্ধে ঘন্টা পড়ে গেছে। নেক্সট ক্লাস পরবর্তীতে আমরা যাব।